হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বিবিএ সিলেবাস থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারের আলোচনা শুরু করব সেটা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশনস নামে চ্যাপ্টারটা আছে, এবং এই একই চ্যাপ্টারই বিবিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসেও কিন্তু কস্ট টার্মস অ্যান্ড পারপাসেস নামে আছে। অর্থাৎ যারা বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন, আপনাদের এই চ্যাপ্টারটা ফলো করলে একসাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং দুটো কোর্স থেকে কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়ে যাবে। এছাড়া ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই কোর্সে কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট যারা আছেন তাদেরও আছে, এবং এই দুটো ডিপার্টমেন্টেও কিন্তু কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশনস এই চ্যাপ্টারটা আছে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা হচ্ছে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা বেসিক চ্যাপ্টার, এটা সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার। এটার উপরে ভিত্তি করে আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অন্যান্য চ্যাপ্টারসগুলোর বিভিন্ন কনসেপ্টগুলো সাজানো হয়েছে। তাই আপনাদের এই বেসিক কনসেপ্টগুলো অবশ্যই জানা থাকা প্রয়োজন, যাতে আপনারা অন্যান্য চ্যাপ্টারগুলো ভালো মতন বুঝে নিতে পারেন, অন্যান্য চ্যাপ্টারগুলো বেসিক্সগুলো আপনাদের ক্লিয়ার থাকে। এবং এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই পার্ট সিতে একটা কোয়েশ্চেন আসে। 10 মার্কসে একটা কোয়েশ্চেন আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন, এবং চ্যাপ্টারটার কনসেপ্ট কিন্তু বেশ অনেকটাই সহজ। আমরা এখানে কিছুক্ষণ পরে একটা চার্ট নিয়ে আলোচনা করব। এই একই চার্টের উপর ভিত্তি করে কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কের সলিউশনই করতে হবে। তাই আমরা যদি চার্টটা ভালো মতন বুঝে নিই, তখন কিন্তু আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা সহজে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড বিভিন্ন অঙ্কের সমাধানগুলো করে নিতে পারবো। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে একটা বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করব। যে বেসিক অঙ্কটা ডিসকাশন করলে আশা করি আপনাদের চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে অঙ্কটা সমাধান নিয়ে আলোচনা করব, এই অঙ্কটি কিন্তু প্রিভিয়াস 2বার পরীক্ষাতে এসেছে, তাই পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আজকে আলোচনা করব, তার সাথে এই চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক ডিসকাশনও হয়ে যাবে। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার্স নিয়ে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে। আশা করি আপনারা সেই চ্যাপ্টার্সগুলো অলরেডি ফলো করে নিয়েছেন। যদি এখনো পর্যন্ত চ্যাপ্টার্সগুলো ফলো না করা হয়ে থাকে, সবগুলো চ্যাপ্টার নিয়ে আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা হয়েছে। সবগুলো প্লে লিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও আমার এই চ্যানেলে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, সেই প্লে লিস্ট অপশনে গেলেও আপনার প্রতিটা চ্যাপ্টারের প্লে লিস্ট সেখানে পেয়ে যাবেন। যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লে লিস্ট ফলো করলে সেই চ্যাপ্টারের সাথে রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান, পরীক্ষা উপযোগী আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান, এবং পুরো চ্যাপ্টারের বেসিক ডিসকাশনসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা এই কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন চ্যাপ্টারে যে একটা বেসিক চার্ট নিয়ে আলোচনার কথা বলেছি, আমরা এখন সেই চার্টটাতে চলে আছি। এই চার্টের উপর ভিত্তি করে আসলে এখানে আমরা সবগুলো অঙ্কের সমাধান করব। এখানে আমরা একটা স্পেসিমেন অফ কস্ট শিট অথবা স্টেটমেন্ট অফ কস্ট দেখছি। এই চার্টে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আজকের অঙ্কের সমাধান করব, এবং আমরা ভবিষ্যতে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড আর যেসব অঙ্ক করব সবগুলো অঙ্কেই কিন্তু এই চার্টের ব্যবহার আসবে। তাই আমরা যদি আজকের ক্লাসে ভালো মতো চার্টটা বুঝে নিই, তাহলে কিন্তু ভবিষ্যৎ ক্লাসগুলো আমরা সহজেই বুঝতে পারবো। আমরা এখানে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে হয়ে অঙ্ক করব, আর যে কোনো পণ্য উৎপাদন করতে প্রাথমিক যে খরচটা দরকার হয় সেটা হচ্ছে কি ম্যাটেরিয়ালস, কাঁচামালের ব্যয়। এবার কাঁচামালের ব্যয় যখন হিসাব করব, তখন আমরা অবশ্যই কাঁচামালের মজুদকে দিয়ে শুরু করব। কাঁচামালের প্রারম্ভিক মজুদ যেটা থাকবে সেটা আমরা লিখে নেব, তার সাথে কাঁচামাল ক্রয় যা থাকবে তা আমরা যোগ করে দিব। এবার কাঁচামাল ক্রয়ের সাথে সম্পৃক্ত যদি আর কোনো সমন্বয় প্রশ্ন দেওয়া থাকে, যেমন পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন যদি থাকে, তা আমরা এখান থেকে বিয়োগ করে দিব। আমরা জানি পারচেজ ডিসকাউন্ট হচ্ছে ক্রয় বার্তা এবং পারচেজ রিটার্ন হচ্ছে ক্রয় ফেরত। এখানে ক্রয় বলতে অবশ্যই কাঁচামালের ক্রয়কে বোঝানো হয়ে থাকে, তাই এগুলো আমরা বিয়োগ করে দেবো। তাই বিয়োগ করার জন্য আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি। বিয়োগ করার পরে আমরা এখানে নেট পারচেজ ভ্যালুটা পেয়ে যাব। তার সাথে আমরা ক্যারেজ অথবা ফ্রেট অথবা ট্রান্সপোর্টেশন ইন যদি থাকে তাহলে তা যোগ করব। ক্যারেজ ইন মানে হচ্ছে কি আন্তঃপরিবহন অথবা অন্তর্মুখী পরিবহন, অর্থাৎ আরেক ভাষায় বলা হয় কি ক্রয় পরিবহন। ক্যারেজ ইনকে আরেক ভাষায় আমরা বলতে পারি কি ফ্রেট ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন। শুধুমাত্র ক্যারেজ অথবা ফ্রেট অথবা ট্রান্সপোর্টেশন লেখা যদি থাকে, ইন ওয়ার্ডটা যদি নাও থাকে, তখন কিন্তু আমরা বুঝে নিই এটা হচ্ছে কি ক্রয় পরিবহন হিসাব। আর ক্রয় পরিবহনটা ক্রয়ের সাথে যোগ করতে হবে। এবার যোগ করার পরে আমরা ক্রয়ের টোটাল ভ্যালুটা পেয়ে যাব। এই ক্রয়ের ভ্যালুর সাথে আমরা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালসকে যোগ করার পরে যে ভ্যালুটা পাবো তা হচ্ছে কি র মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন হ্যান্ড, অর্থাৎ ওই বছরে কত টাকার কাঁচামাল আমাদের হাতে আছে। এবার ওই কত টাকার কাঁচামাল হাতে আছে সেই বিষয়টা থেকে যদি আমরা কাঁচামালের সমপরিমাণ মজুদকে বা অব্যবহৃত কাঁচামালকে যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা বের করে নিতে পারবো যে ওই বছরে উৎপাদনের কাজে কত টাকার কাঁচামাল ব্যয় করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। তাই আমরা র মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন হ্যান্ড যেটা থাকবে, সেখান থেকে আমরা ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালসকে বিয়োগ করে দেবো। বিয়োগ করার পর যে ভ্যালুটা পেয়েছি তার নাম হচ্ছে র মেটেরিয়ালস ইউজড অথবা র মেটেরিয়ালস কনজিউমড অথবা ডিরেক্ট ম্যাটেরিয়ালস। অবশ্যই অল্টারনেটিভ নামগুলো আপনারা মনে রাখবেন, কারণ অনেক সময় প্রশ্নে আমাদের কিন্তু বলা থাকে যে স্টেটমেন্টের মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়ালসকে দেখাতে হবে। যদি আমরা এই বিষয়টা না জানি যে র ম্যাটেরিয়ালস ইউজড এবং ডিরেক্ট ম্যাটেরিয়ালসটা সেম, তাহলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা অল্টারনেটিভ নামগুলো মনে রাখবেন, অঙ্ক ভালো মতো প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসগুলোর মধ্যে
অল্টারনেটিভ নামগুলো বারবার ব্যবহার করবেন, তাহলে কিন্তু মনে থাকবে। তাহলে আমরা এখানে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে উৎপাদনের কাজে কত টাকার কাঁচামাল ব্যবহার করা হয়েছে। এবার তার সাথে আমরা বিভিন্ন প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করব, ডিরেক্ট এক্সপেন্সেসকে যোগ করব। ডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরির মধ্যে আমরা এখানে দেখছি কি কি আছে, ওয়েজেস অথবা লেবার অথবা ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার, প্রোডাক্টিভ ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস। এখানে 6টা আইটেম লেখা হলেও 6টা কিন্তু ভিন্ন ভিন্ন আইটেম নয় বা ভিন্ন ভিন্ন খরচ নয়, 6টাই কিন্তু আসলে একই খরচ, একই খরচের ভিন্ন ভিন্ন নাম, এক এক অঙ্কে এক এক নামে এগুলো উল্লেখ করা থাকতে পারে বলে আমি এখানে অল্টারনেটিভ সবগুলো নামই আপনাদেরকে লিখে দিয়েছি। শুধু ওয়েজেস মানে হচ্ছে কি মজুরি অথবা লেবার মানেও জানি কি আমরা মজুরি, এবং মজুরি বলতে আমরা সবসময় প্রত্যক্ষ মজুরিকে বুঝে থাকবো। আর যদি ডিরেক্ট ওয়েজেস লেখা থাকে তাহলে এখানে তো ডিরেক্ট ওয়ার্ডটা দিয়ে বুঝিয়ে দিল এটা হচ্ছে কি প্রত্যক্ষ মজুরি, তাহলে অবশ্যই ডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরিতে রাখতে হবে, অথবা ডিরেক্ট লেবার বললেও ডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরিতে রাখতে হবে। এই আইটেমগুলোর অন্য আরেকটা নাম আমরা লিখতে পারি কি প্রোডাক্টিভ ওয়েজেস। প্রশ্ন যদি প্রোডাক্টিভ ওয়েজেস দেওয়া থাকে তাহলে সেটা ডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরিতে বসবে। প্রোডাক্টিভ ওয়েজেস মানেই হচ্ছে কিন্তু আসলে ডিরেক্ট ওয়েজেস, অথবা ফ্যাক্টরি ওয়েজেস। ফ্যাক্টরি ওয়েজেস বললেও কিন্তু আমরা এই জায়গাতে বসিয়ে দেবো। অর্থাৎ আপনি এখানে বুঝে নেবেন যে ওয়েজেস, লেবার, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার, প্রোডাক্টিভ ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস 6টাই কিন্তু সেম জিনিস। প্রশ্নে যে নামটাই উল্লেখ থাকুক না কেন আপনারা সেটা এখানেই ব্যবহার করবেন। এছাড়া চার্জেবল এক্সপেন্সেস যদি থাকে তাহলে আমরা সেটা এখানে লিখে নেব ফার্স্ট কলামে। আদার ডিরেক্ট এক্সপেন্সেস, এই ডিরেক্ট ওয়েজেস ছাড়াও যদি আর কোনো ডিরেক্ট এক্সপেন্সেসের কথা প্রশ্ন উল্লেখ করে দেয় তাহলে সেই ডিরেক্ট এক্সপেন্সেসটা আপনারা এখানে লিখে নেবেন। এবার এই 3টা আইটেমকে যোগ করার পরে আমরা টোটাল ডিরেক্ট এক্সপেন্সেসকে পেয়ে যাব। এবার ডিরেক্ট ম্যাটেরিয়ালসের সাথে ডিরেক্ট এক্সপেন্সগুলোকে যোগ করার পরে যে ভ্যালুটা পাবো তার নাম হচ্ছে কি প্রাইম কস্ট, অর্থাৎ হচ্ছে কি মুখ্য ব্যয়। প্রাইম কস্টের সাথে যেটা যোগ করতে হবে তা হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেডস, অর্থাৎ কারখানা উপরি ব্যয়। এই কারখানা উপরি ব্যয়ের মধ্যে কিন্তু কিছু বিকল্প নাম আছে এবং বিকল্প নামগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু দেখবেন এই ফ্যাক্টরি ওভারহেডসের নামগুলোই এক একটা অঙ্কে এক এক নামে কিন্তু এসেছে। তো আপনারা যদি অল্টারনেটিভ নামগুলো না জেনে থাকেন তাহলে কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করতে পারবেন না। ফ্যাক্টরি ওভারহেডসের বিকল্প নামগুলোর মধ্যে কি কি আছে, ওয়ার্কস ওভারহেডস, ম্যানুফ্যাকচারিং ওভারহেডস, প্রোডাকশন ওভারহেডস, ফ্যাক্টরি অন কস্ট, ওয়ার্কস অন কস্ট। তাহলে এখানে অল্টারনেটিভ সবগুলো নামই আপনারা মনে রাখবেন। পরীক্ষাতে কখনো ফ্যাক্টরি ওভারহেডস নামে এসেছে, কখনো ম্যানুফ্যাকচারিং ওভারহেডস নামে এসেছে, কখনো প্রোডাকশন ওভারহেডস নামে এসেছে, অবশ্যই বিকল্প নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন প্রশ্ন যদি আমাদের ফ্যাক্টরি ওভারহেডস বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডসের যদি টোটাল ভ্যালুটা দেওয়া থাকে তাহলে সেই টোটাল ভ্যালুটা আমরা সেকেন্ড কলামে প্রাইম কস্টের সাথে সরাসরি যোগ করে দিব। আর যদি টোটাল ভ্যালু না দিয়ে এটার অন্তর্ভুক্ত কিছু আইটেম দেওয়া থাকে তাহলে সেগুলোকে আমরা ফার্স্ট কলামে লিখে নেব। আর ফ্যাক্টরি ওভারহেডসের অন্তর্ভুক্ত আইটেম কী কী হতে পারে সেটা আমরা এখানে চার্ট আকারে দেখছি। অল কাইন্ডস অফ ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যে কোনো ইনডাইরেক্ট এক্সপেন্স যদি থাকে তাহলে তা অবশ্যই ফ্যাক্টরি ওভারহেডস ক্যাটাগরিতে বসাতে হবে। ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে থাকে কি ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, এভাবে লেখা থাকবে। যদি এভাবে কোনো আইটেম লেখা থাকে তাহলে অবশ্যই সেটা আমরা ফ্যাক্টরি ওভারহেডস ক্যাটাগরিতে বসিয়ে দেবো। এছাড়া যে কোনো প্রকার ফ্যাক্টরি এক্সপেন্সেস, অল কাইন্ডস অফ ফ্যাক্টরি এক্সপেন্সেস, যে কোনো প্রকার ফ্যাক্টরি এক্সপেন্সেস এক্সেপ্ট ফ্যাক্টরি ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস ছাড়া। ফ্যাক্টরি ওয়েজেস কিন্তু আমরা দেখছি যে কি ডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরিতে বসে গেছে। তাহলে ফ্যাক্টরি ওয়েজেস যেহেতু ডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরির আওতাভুক্ত বিষয় তাই একই খরচ কিন্তু আমরা আবার ফ্যাক্টরি ওভারহেডসের ক্যাটাগরিতে বসাতে পারবো না। তাই ফ্যাক্টরি ওয়েজেস ছাড়া অন্য কোনো যদি ফ্যাক্টরি এক্সপেন্সেস থাকে তাহলে তা ফ্যাক্টরি ওভারহেডসের মধ্যে বসবে। অন্যান্য ফ্যাক্টরি এক্সপেন্সের মধ্যে থাকতে পারে ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি সাপ্লাইস এক্সপেন্স, ফ্যাক্টরি ম্যানেজার্স স্যালারি, অর্থাৎ যে কোনো খরচের সাথে যদি ফ্যাক্টরি ওয়ার্ডটা উল্লেখ করা থাকে তাহলে তা অবশ্যই ফ্যাক্টরি ওভারহেডস ক্যাটাগরিতে বসাবেন। ফ্যাক্টরি ওয়েজেস এই খরচটা ছাড়া অন্য যে কোনো ফ্যাক্টরি এক্সপেন্সেসগুলোকে। এছাড়াও আরও আইটেম থাকতে পারে সেটা হচ্ছে কি অল কাইন্ডস অফ এক্সপেন্সেস রিলেটিং ফ্যাক্টরি অ্যাসেটস, ফ্যাক্টরি সম্পত্তির সাথে জড়িত যদি কোনো প্রকার খরচ থেকে থাকে। ফ্যাক্টরি সম্পত্তির সাথে জড়িত খরচের মধ্যে থাকতে পারে কি ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, রিপেয়ারিং এক্সপেন্স অফ মেশিনারি। মেশিনারি কিন্তু ফ্যাক্টরিতে থাকে কারণ মেশিনারিগুলো পণ্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, তাই মেশিনারির সাথে জড়িত যে কোনো খরচ হচ্ছে কি ফ্যাক্টরির সাথে রিলেটেড এক্সপেন্স, এগুলো অবশ্যই ফ্যাক্টরি ওভারহেডসে বসাতে হবে। আর মেশিনারি হচ্ছে কি এক প্রকার একটা ফ্যাক্টরি অ্যাসেট। এছাড়াও যদি বলা হয় কি ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং, রিপেয়ার এক্সপেন্স অফ ফ্যাক্টরি বিল্ডিং, এই ধরনের ভাবে যদি কোনো ফ্যাক্টরি ওয়ার্ড মেনশন করা থাকে কোনো অ্যাসেটের সাথে তাহলে সেই অ্যাসেটের রিলেটেড এক্সপেন্সেসগুলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেডস ক্যাটাগরিতে বসাতে হবে। আমরা এখানে অন্যান্য আইটেমের মধ্যে কি কি আছে দেখছি, কনজিউমেবল স্টোরস, লাইটিং অ্যান্ড হিটিং, পাওয়ার অ্যান্ড ফুয়েল, অয়েলিং অ্যান্ড ক্লিনিং, সুপারভিশন, ড্রয়িং, অফিস স্যালারিস, এই ধরনের কোনো আইটেম থাকলেও এগুলো সবগুলো অবশ্যই ফ্যাক্টরি ওভারহেডস ক্যাটাগরিতে বসাবো। এবার এগুলো সবগুলোকে বসানোর পরে টোটাল বের করবো। টোটাল থেকে আমরা সেল অফ স্ক্র্যাপ যদি থাকে তাহলে তা বিয়োগ করবো। প্রসেস সেল অফ স্ক্র্যাপ নামে যদি কোনো আইটেম থাকে তাহলে তা বিয়োগ করবো। বিয়োগ করার পরে যে আইটেমটা আমরা পাবো সেটাই হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেডস। এই ফ্যাক্টরি ওভারহেডসকে যখন আমরা প্রাইম কস্টের সাথে যোগ করে দিব তখন আমরা পেয়ে যাবো কি ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্কস কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট। এখানে দেখা যাচ্ছে কি 4টা অল্টারনেটিভ নাম আছে। তবে এখানে একটা বিষয় একটু আপনারা ভালো মতো খেয়াল করেন, সেটা হচ্ছে কি ফ্যাক্টরি কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেডস কিন্তু একই বিষয় নয়। ফ্যাক্টরি
ফ্যাক্টরি ওভারহেডস বলতে আমরা বুঝছি কি ফ্যাক্টরির অন্তর্ভুক্ত খরচগুলোকে, এবং ফ্যাক্টরির অন্তর্ভুক্ত খরচগুলোর সাথে যখন আমরা প্রাইম কস্টকে যোগ করে যে টোটাল কস্টটা বের করছি সেই টোটাল কস্টকে কিন্তু আমরা লিখছি কি ফ্যাক্টরি কস্ট। তার মানে ফ্যাক্টরি কস্ট হচ্ছে কি কাঁচামাল থেকে শুরু করে ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত মোট ব্যয়ের হিসাব, আর ফ্যাক্টরি ওভারহেডস হচ্ছে কি শুধুমাত্র ফ্যাক্টরির মধ্যে অন্তর্ভুক্ত ফ্যাক্টরির সাথে রিলেটেড এক্সপেন্সেসগুলো যোগফল। তো দুটো কখনোই একই বিষয় নয়, তাই কনফিউজড হবেন না। এছাড়া এখানে আরেকটা নাম আছে ফ্যাক্টরি অন কস্ট। ফ্যাক্টরি অন কস্ট হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেডসের অল্টারনেটিভ নেই, তাই ফ্যাক্টরি অন কস্ট আর ফ্যাক্টরি কস্টও কিন্তু একই বিষয় নয়। অন ওয়ার্ডটা দিয়ে এখানে ডিফারেন্সেস তৈরি হয়ে গেছে। ফ্যাক্টরি অন কস্ট মানে হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেডসের বিষয়, আর ফ্যাক্টরি কস্ট মানে হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড আর প্রাইম কস্টকে যোগ করার পরে যে টোটাল কস্টটা বেরোবে সেটা হচ্ছে কি ফ্যাক্টরি কস্ট। এখানে ফ্যাক্টরি কস্ট আর ফ্যাক্টরি অন কস্ট সেম নয়, এটা একটু ভালো মতো খেয়াল রাখবেন। একইভাবে ওয়ার্কস অন কস্ট এবং ওয়ার্কস কস্টও ডিফারেন্ট। এবার আমরা যে ফ্যাক্টরি কস্টকে পেয়েছি তার সাথে আমরা কি করব, চলতি কার্য অথবা চলমান কার্যে যদি কোনো মজুদ থাকে তাহলে তার প্রারম্ভিক মজুদকে যোগ করব, যেটাকে আমরা লিখছি কি অ্যাড ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওয়ার্ক ইন প্রসেস একই কথাই, যদি থাকে তাহলে যোগ করে নেব। যোগফল থেকে আমরা কি করব, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা ওয়ার্ক ইন প্রসেসকে বিয়োগ করে দিব। তাহলে চলতি কার্যে কোনো সমাপনী মজুদ থাকলে তাহলে আমরা সেটা এখান থেকে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করার পর যে মানটা পাবো তা হচ্ছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অথবা প্রোডিউসড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অথবা প্রোডিউসের বাংলা হচ্ছে কি উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখানে উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। ওই বছরে যা পণ্য উৎপাদন হয়েছে তার পিছনে মোট ব্যয় কত তা বের করা হয়ে গেছে। এবার পণ্য উৎপাদন করার পরে যেটা প্রক্রিয়া শুরু হবে সেটা হচ্ছে বিক্রয়ের প্রক্রিয়া। এবার বিক্রয়ের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে তৈরিকৃত পণ্য। তৈরিকৃত পণ্যের মজুদের বিষয় থাকতে পারে। আমাদের যদি ফিনিশ কোর্সে কোনো ওপেনিং স্টক থাকে তাহলে তা আমরা যোগ করব, ওপেনিং স্টক অফ ফিনিশ কোর্স যোগ করব। যোগ করার পর আমরা যেটা পেয়ে যাব সেটা হবে কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ ওই বছরে বিক্রয়যোগ্য মোট পণ্য কত টাকার হাতে আছে। এবার সেখান থেকে আমরা যদি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসকে বিয়োগ করে দিই, অর্থাৎ উৎপাদিত পণ্যের সমাপনী মজুদকে বিয়োগ করে দিই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে কি কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ওই বছরে যে পণ্যগুলো বিক্রি হয়েছে তার পিছনে মোট ব্যয় কত। এবার কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অপারেটিং এক্সপেন্সেস অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্সকে যোগ করব, অর্থাৎ আমরা পরিচালনা খরচ অথবা প্রসেসিং এবং বিক্রয় খরচগুলোকে যোগ করব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি লেখা থাকে তাহলে আমরা এখানে লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে আরেক ভাষায় বলা হয় কি অফিস অন কস্ট। যদি এমন কোনো আইটেম থাকে তাহলে আমরা সেটা লিখে নেব। এর সাথে সেলিং এক্সপেন্সেস এবং সেলিং অন কস্ট যদি থাকে তাহলে তা আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে যে টোটাল কস্ট পাবো সেটা হবে কি টোটাল অপারেটিং এক্সপেন্সেস। এবার কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা যদি টোটাল অপারেটিং এক্সপেন্সকে যোগ করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো তা হচ্ছে কি টোটাল কস্ট। এবার টোটাল কস্টের সাথে আমরা প্রফিটকে যোগ করব। প্রফিট যোগ করার পরে আমাদের কি বের হয়ে আসবে, সেলস বের হয়ে আসবে। আমরা চার্টটা পূর্ণাঙ্গভাবে আলোচনা করে নিলাম। এবার এই চার্টের উপর ভিত্তি করে আমরা আজকের অঙ্কের সমাধান করব। এবার আমরা আজকের প্রশ্নটাতে চলে যাচ্ছি। আগে বলেছি আজকে আমরা যে অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব অঙ্কটি এর আগে দুইবার পরীক্ষাতে এসেছে। আমরা এখানে দেখছি আজকে যে অঙ্কের সমাধান করব সেই অঙ্কটি 2013 সাল এবং 2016 সাল দুইবার পরীক্ষাতে এসেছিল। এবার আমরা প্রশ্নটা পড়ছি। দি অ্যাপেক্স কোম্পানি প্রডিউসেস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস। দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ। দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার এস ফলোস। এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 12 লক্ষ টাকা এবং আরও বিভিন্ন ইনফরমেশন নিচে ছক আকারে দেওয়া আছে। বিভিন্ন ইনফরমেশনের মধ্যে আছে র ম্যাটেরিয়ালস পারচেস 50,000 টাকা, ফ্রেট ইন মানে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন 2,000 টাকা, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 80,000, ওপেনিং ফিনিশ কোর্স 40,000, ওপেনিং র ম্যাটেরিয়ালস হচ্ছে কি 2.5 লক্ষ টাকা। 3 রকম পণ্যের মজুদ এখানে দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। চলতি কার্য, তৈরিকৃত পণ্য এবং কাঁচামাল তিনটার প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। এরপরে তিনটার ক্লোজিং ইনভেন্টরি অথবা সমাপনী মজুদও দেওয়া আছে। ওয়ার্ক ইন প্রসেসের ক্লোজিং স্টক হচ্ছে কি 70,000, ফিনিশ কোর্স হচ্ছে 60,000 এবং র ম্যাটেরিয়ালসের ক্লোজিং স্টক হচ্ছে কি 60,000 টাকা। প্রোডাক্টিভ ওয়েজেস উৎপাদন মজুরি হচ্ছে কি 1,70,000 টাকা। চার্জেবল এক্সপেন্সেস 50,000, ফ্যাক্টরি ওভারহেড 2.5 লাখ, সেলিং এক্সপেন্সেস 40,000, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 10,000, সেল অফ স্ক্র্যাপ আছে 5,000 টাকা। প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোয়িং। আমাদেরকে একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে যে স্টেটমেন্টে এই বিষয়গুলোকে শো করতে হবে বা উপস্থাপন করতে হবে। 1 নম্বরে হচ্ছে কি র ম্যাটেরিয়ালস ইউজড। যে স্টেটমেন্টটা করবো সেখানে র ম্যাটেরিয়ালস ইউজ কত তা দেখাতে হবে, প্রাইম কস্টকে দেখাতে হবে, কস্ট অফ ম্যানুফ্যাকচারিংকে দেখাতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দেখাতে হবে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস এবং প্রফিট অ্যান্ড লসকে দেখাতে হবে। এখানে যে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং আছে এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিংকে আমরা আরেক ভাষায় বলতে পারি কি ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্কস কস্ট। এই বিষয়টা কিভাবে ক্যালকুলেট করতে হয় তা আমরা ছকে দেখেছি। এরপরে এখানে আরেকটা রিকমেন্ড হচ্ছে কি কস্ট অফ সেলস। কস্ট অফ সেলসকে আসলে আরেক ভাষায় বলা হয় কি টোটাল কস্ট। আমরা যেটা ছক করলাম সেখানে আমরা টোটাল কস্ট কীভাবে ক্যালকুলেট করতে হবে তা আলোচনা করেছি এবং সবার শেষে আমরা পাবো কি প্রফিট অ্যান্ড লস। তাহলে এখানে যে স্টেটমেন্ট করে এই ইনফরমেশনগুলো দেখাতে হবে সেই সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে একটা স্টেটমেন্টের স্পেসিমেন কপি আলোচনা করলাম সেই স্পেসিমেন কপিতে কিন্তু আমরা বিষয়গুলোকে পেয়ে গেছি। এবার আমরা ওই স্পেসিমেনের মতনই এখানে যদি একটা স্টেটমেন্ট তৈরি করি, একটা স্টেটমেন্ট অফ কস্ট তৈরি করি, সেই স্টেটমেন্ট অফ কস্টে এই ইনফরমেশনগুলো বসানোর পরে আমরা এই রিকোয়ারমেন্টগুলো সমাধান করতে পারবো। তাহলে এই সবগুলো রিকোয়ারমেন্টই কিন্তু আমরা একটা স্টেটমেন্ট থেকেই পেয়ে যাব। এবার আমরা এই কোশ্চেনের সমাধানে চলে আসছি। আমরা স্টেটমেন্টটা করে নিলাম।
প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখলাম এপেক্স কোম্পানি, তারপর হচ্ছে কি স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর। যেহেতু আমাদের এখানে কোন সালের জন্য অঙ্কটা করছি সালটা উল্লেখ করা নেই, তাই আমরা এখানে সালটা দিতে পারছি না। এবার আমরা এখানে সমাধানটা নিয়ে আলোচনা করছি। আমরা কিছুক্ষণ আগে যে স্পেসিমেন কপিটা আলোচনা করেছি সেখানে দেখেছি যে কোনো একটা কস্ট শিট তৈরি করতে হলে সেটা অবশ্যই শুরু করতে হবে কি ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালসকে দিয়ে। তাই আমরা এখানে প্রথমে লিখছি কি ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, যেটা আমরা আমাদের প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ টাকা বসিয়ে দেওয়া হলো। তার সাথে হচ্ছে কি অ্যাড র ম্যাটেরিয়ালস পারচেসড, র ম্যাটেরিয়ালস পারচেস একদম প্রথমে দেওয়া আছে 50,000 টাকা, সেটা বসিয়ে দেওয়া হলো। এরপর হচ্ছে কি ফ্রেইট ইন মানে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন 2,000 টাকা, সেটাও লিখলাম। ক্রয় পরিবহন ক্রয়ের সাথে যোগ করার পরে আমাদের মোট ক্রয় মূল্য পাওয়া গেছে 52,000 টাকা। 2,50,000 সাথে 52,000 টাকা যোগ করার পরে রেজাল্ট পেয়েছি 3,02,000 টাকা, যেটা নাম হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, ব্যবহারযোগ্য কাঁচামালের মূল্য। এখান থেকে আমরা ক্লোজিং র ম্যাটেরিয়ালসকে বিয়োগ করে দিব। আমরা ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস যখন বিয়োগ করছি, যেটা অ্যামাউন্ট হচ্ছে কি 60,000 টাকা, 60,000 টাকা বিয়োগ করার পরে আমরা পেয়ে যাচ্ছি র ম্যাটেরিয়ালস ইউজড, ব্যবহৃত কাঁচামালের মূল্য হচ্ছে 2,42,000 টাকা। অর্থাৎ ওই বছরে উৎপাদনের কাজে যে কাঁচামালগুলো ব্যবহার হয়েছে তার পিছনে মোট ব্যয় হচ্ছে কি 2,42,000 টাকা। এটা আমাদের রিকোয়ারমেন্ট 1 সলভ হয়ে গেল, র ম্যাটেরিয়ালস ইউজকে পেয়ে গেছি। এরপরে আমরা চারটা কন্টিনিউ করতে থাকবো। আমরা ফরম্যাট অনুসারে র ম্যাটেরিয়ালস ইউজড এর পরে লিখব কি অ্যাড ডিরেক্ট এক্সপেন্সেস মানে কি প্রত্যক্ষ খরচসমূহ। এই কোশ্চেনের মধ্যে আমরা দেখছি দুটো প্রত্যক্ষ খরচ আছে, একটা হচ্ছে কি প্রোডাক্টিভ ওয়েজেস এবং আরেকটা হচ্ছে কি চার্জেবল এক্সপেন্সেস। আমরা এই দুটো খরচকে পরপর বসিয়ে দিলাম। এই দুটো খরচকে যোগ করার পরে টোটাল ডিরেক্ট এক্সপেন্সেস পেয়ে গেছি 2,20,000 টাকা। সেটাকে র ম্যাটেরিয়ালস ইউজের সাথে যোগ করার পরে আমরা প্রাইম কস্টকে পেয়ে গেছি 4,62,000 টাকা। প্রাইম কস্ট ছিল কি রিকোয়ারমেন্ট 2। তাহলে আমরা এখানে ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে দুটো খরচ বসিয়েছি, প্রোডাক্টিভ ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্সেস। চার্জেবল এক্সপেন্স এক প্রকার একটা ডিরেক্ট এক্সপেন্স। এরপর প্রাইম কস্টের পরে লিখতে হবে কি ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরি ব্যয়। এই অঙ্কে আমাদের সরাসরিভাবে ফ্যাক্টরি ওভারহেডের আঁকা দেওয়া আছে 2.5 লাখ টাকা। আমরা কিছুক্ষণ আগে যে স্পেসিমেন কপিটা আলোচনা করেছি সেখানে ফ্যাক্টরি ওভারহেডের বিভিন্ন আইটেমসগুলো নিয়ে আলোচনা করেছি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার, এভাবে ইন্ডিভিজুয়াল আইটেমগুলো নিয়ে আলোচনা করেছি। সেই সবগুলোকে যোগ করার পরে যে টোটালটা পাওয়া যায় তাই হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড। এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের আইটেম ওয়াইজ ইনফরমেশন না দিয়ে ফ্যাক্টরি ওভারহেডের টোটাল টাকাটা দিয়ে দিয়েছে 2.5 লাখ টাকা। তাই আমরা এখানে সরাসরিভাবে ফ্যাক্টরি ওভারহেড 2.5 লাখ টাকাটা লিখে ফেলতে পারছি। তবে এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে কাকে, সেল অফ স্ক্র্যাপকে। এই সেল অফ স্ক্র্যাপে আছে কি 5,000 টাকা, সেটা ফ্যাক্টরি ওভারহেড থেকে বিয়োগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড থেকে সেল অফ স্ক্র্যাপ বিয়োগ করার পরে বিয়োগ হচ্ছে কি 2,45,000 টাকা। এই 2,45,000 টাকা যেটা ফ্যাক্টরি ওভারহেড আছে সেটা প্রাইম কস্টের সাথে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা যোগফল পেয়ে গেছি 7,07,000 টাকা, যেটার নাম হচ্ছে কি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। সাধারণভাবে এই হিসাবটার আমরা নাম লিখে থাকি কি ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্কস কস্ট। এখানে রিকোয়ারমেন্টের মধ্যে রিকোয়ারমেন্ট 3 তে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং উল্লেখ করার কারণে আমরা এখানেও নাম লিখছি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এবার এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সাথে ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক সমন্বয় করার পরে আমরা পেয়ে যাবো কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যেটা হচ্ছে কি আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট। তাই আমরা এখানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করছি, যেটা আমরা প্রশ্ন থেকে পাচ্ছি 80,000 টাকা, এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 70,000 টাকাটাকে বিয়োগ করব। বিয়োগ করার পরে বিয়োগফল পেয়ে গেছি 7,17,000 টাকা, যেটা নাম হচ্ছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আমরা এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসকে যোগ করব। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস হচ্ছে কি 40,000 টাকা। 40,000 টাকা যোগ করার পরে যোগফল হচ্ছে কি 7,57,000 টাকা, যেটা থেকে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটা পেয়ে গেছি। 5 নম্বর রিকোয়ারমেন্টটা ছিল কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের মান পেয়ে গেছি 7,57,000 টাকা। সেখান থেকে আমরা ক্লোজিং ফিনিশ গুডসকে বিয়োগ করব। ক্লোজিং ফিনিশ গুডস হচ্ছে কি 60,000 টাকা। সেটা বিয়োগ করার পরে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডকে পেয়ে গেছি, যেটা হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট 6। এর পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট অফ সেলসকে বের করা, যেটাকে আরেক ভাষায় আমরা বলে থাকি কি টোটাল কস্ট। এবার এই টোটাল কস্টকে বের করার জন্য কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেডগুলোকে যোগ করব। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেডের মধ্যে সেলিং এক্সপেন্স দেওয়া আছে 40,000 টাকা এবং জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে কি 10,000 টাকা। এই দুটো হিসাবকে যোগ করার পরে 50,000 টাকা আমরা থার্ড কলামে লিখে নিলাম। এই 50,000 টাকা যোগ করার পরে টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলসকে পেয়েছি 7,47,000 টাকা, যেটা হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট 7। এবার লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি প্রফিট আর লসকে বের করতে হবে। প্রফিট আর লস করার জন্য আমরা প্রথমে আগে সেলসকে লিখে নেব। আমরা কস্ট অফ সেলস যেটা পেয়েছি 7,47,000 টাকা, তারপরে প্রফিট অথবা লস লেখার জন্য স্পেস রেখে দেবো, জায়গা রেখে দেবো। এরপর আমাদের প্রশ্নে যে সেলসটা দেওয়া আছে 12 লাখ টাকা, সেই সেলসটাকে আমরা সবার শেষে লিখে নেব চার্টের সবার শেষে লিখলাম সেলস রেভিনিউ। আর এই সেলস এবং টোটাল কস্টের যেটা ডিফারেন্স ফিগার বা ব্যালেন্সিং ফিগার, পার্থক্যের টাকা, সেই পার্থক্যের হিসাবটাই হচ্ছে কি প্রফিট। এখানে দেখা যাচ্ছে কি কস্ট কম এবং সেলস বেশি, তার মানে কি অবশ্যই লাভ হয়েছে। তাই লাভ হওয়ার কারণে আমরা এখানে নাম লিখছি কি প্রফিট। আর যদি এই ফিগারটা নেগেটিভ আসতো, অর্থাৎ এখানে সেলস থেকে টোটাল কস্টকে মাইনাস করার পরে যদি ডিফারেন্সটা নেগেটিভ হতো, তখন আমরা সেখানে লিখতাম কি লস। আমরা সবসময় প্রফিট বা লস করার সময় সেলস থেকে টোটাল কস্টকে বিয়োগ করব। সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ করার পরে যদি
পজিটিভ ফিগার আসে তাহলে লিখব প্রফিট, এবং যদি নেগেটিভ ফিগার আসে তাহলে সেখানে লিখব কি লস। তাহলে আমরা এই রিকোয়ারমেন্ট অনুসারে যা যা বের করার প্রয়োজন ছিল তার সবই আমরা একটা চার্ট থেকে বের করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা কস্ট শিটের একটা স্পেসিমেন কপি নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে রিলেটেড একটা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি, যে অঙ্কটি প্রিভিয়াস 2বার পরীক্ষাতে এসেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন। আমরা আগামী ক্লাসেও এই চার্ট থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব, তবে আগামী ক্লাসের অঙ্কটার মধ্যে আরেকটু ট্রিক এবং আরেকটু কঠিন বিষয় আসবে আগামী ক্লাসটাও, তাই আশা করি কেউ মিস করবেন না। আগামী ক্লাসে আপনাদেরকে সাথে পাবো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।